সম্প্রদান কারক মানে হচ্ছে যে যেখানে আমরা কাউকে কোনো কিছু দান করছি, ঠিক আছে? তো কাউকে কোনো কিছু কারোর জন্য কিছু করা বোঝালে সেটা হবে নিমিত্ত কারক। কাউকে হসপিটালে নিয়ে যাওয়া, কারোর জন্য কিছু করা, ঠিক আছে? আবার যখন কাউকে যে খেতে পাচ্ছে না, যেমন অন্নহীনে অন্ন দান করো, কাউকে কিছু দান করা বোঝাচ্ছে, তখন সেটা কিন্তু হয়ে যাবে সম্প্রদান কারক। তাহলে কোনো বাক্যের ক্রিয়া যখন কোনো ব্যক্তি বা বস্তুর জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করে তখন তাকে নিমিত্ত কারক বলা হয়। ঠিক আছে? তাহলে কারোর জন্য যখন কোনো কিছু হচ্ছে সেটা বোঝালে নিমিত্ত কারক। ম্যাম স্ক্রিন শেয়ার করেননি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও করে দিচ্ছি। দেখা যাচ্ছে এবার? দেখা যাচ্ছে এবার? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ। তো কারোর জন্য যখন আমরা করছি সেটা হচ্ছে নিমিত্ত কারক, আর কাউকে কোনো কিছু দান করা বোঝাচ্ছে যখন, সেটা হচ্ছে সম্প্রদান কারক। কাউকে যখন কোনো কিছু দান করা বোঝাচ্ছে সেটা হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা, এবারে হলো যে যেমন সাপোজ যদি বলি যে রাজা শিকারে গেলেন, ঠিক আছে? রাজা শিকারে গেলেন, তাহলে রাজা শিকারে এটা কি হবে? নিমিত্ত কারক হবে নাকি সম্প্রদান কারক হবে? সম্প্রদান হবে না, নিমিত্তই হবে। হ্যাঁ ম্যাম নিমিত্তই হবে। নিমিত্ত হবে একদম। আর যদি আমি বলি যে আহ সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, তাহলে কি হবে? এটাও নিমিত্তই হবে। আর যদি আমি বলি যে অন্ধ জনে আলো দাও, তাহলে কি হবে? নিমিত্ত সম্প্রদান ব্যাপারটা তো পুরোটাই আলাদা, একটা তো দিচ্ছে আর একটা তো দেয়া থাওয়ার কিছু ব্যাপারই নেই। কারোর জন্য কোনো কিছু করছে, তাহলে অন্ধ জনে আলো দাও, তাহলে সেটা কি হবে? এটা তো সম্প্রদানই হবে। সম্প্রদান হবে। তাহলে নিমিত্ত কারকে বা সম্প্রদান কারকে এ, কে আর অনুসর্গ, এ কে বিভক্তি ব্যবহার করা হয় আর অনুসর্গ ব্যবহার করা হয়, ঠিক আছে? এ কে আর বিভক্তি ব্যবহার করা হয় আর অনুসর্গ ব্যবহার করা হয়। এবারে তাহলে আসছি, এখানে আর বিশেষ কিছু বলার নেই, আশা করি বোঝা গেছে। এবারে হচ্ছে অপাদান কারক। অপাদান কারক কিন্তু অনেকগুলো সেন্সে অপাদান কারক ব্যবহার করা হয়। সেগুলো কি কি? প্রথমত কোনো কিছু থেকে কোনো কিছু বিরত থাকা, বা কোনো কিছু থেকে কোনো কিছু বিরত থাকা, তারপরে হচ্ছে যে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, কোনো কিছু থেকে ভয় পাওয়া, কেউ রক্ষা করছে, বিরতি, চ্যুতি মানে মানে ওটা থেকে আলাদা হয়ে যাওয়া, কোনো কিছু থেকে কিছু উৎপন্ন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু সেগুলো সবই কিন্তু অপাদান কারকের মধ্যে পড়ে। এগুলো সবই অপাদান কারকের মধ্যে পড়বে, ঠিক আছে? এবার আমাদের আচ্ছা ম্যাম, এখানে পরিত্রাণীবাচকের রয়েছে না, বিপদ থেকে রক্ষা করো, এখানে যেমন থেকেটা উল্লেখ করে দিয়েছে, যদি লেখা থাকতো বিপদে মোড়ে রক্ষা করো, তাহলে কি একই হতো? একই হতো, ওটাই দেবে পরীক্ষায়। ওই থেকেটা উজ্জ্ব থাকে, ওটা দেয় না লিখে, কারণ বিপদ থেকে উদ্ধার করো বললে জিনিসটা তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে? ওটা বলে দেয় না, বিপদে মোড়ে রক্ষা করো এটাই বলে দেয়, ওটাকে কনফিউজড করার জন্য এটা বলে দেয় আর কি, ঠিক আছে?
কিন্তু আমাদেরকে জানতে হবে যে অপাদান কারক এই সেন্সে ব্যবহার করা হয়। কোনো কিছু থেকে যেমন চলছে, মানে যেমন তিল থেকে তেল হয়, ঠিক আছে, এটা উৎপন্ন হচ্ছে। বাদল মেঘে বৃষ্টি হয়, এখানে কোথাও থেকেটা আছে? বাদল মেঘে বৃষ্টি হয়, তাহলে কি হবে? মানে অ্যাকচুয়ালি এটা কোন সেন্সে ব্যবহার করা হয়েছে? বাদল মেঘে বৃষ্টি হয়। বাদল মেঘে বৃষ্টি হয় মানে হচ্ছে মেঘে, মানে বাদল মেঘ থেকে উৎপন্ন হচ্ছে বৃষ্টিটা, তাই না? মানে মেঘ থেকে তো বৃষ্টিটা উৎপন্ন হয়, মেঘের পরবর্তী যে স্টেজটা সেটা হচ্ছে বৃষ্টি হবে, তাই জন্য বলছে যে বাদল মেঘে বৃষ্টি হয়। আচ্ছা, এবারে হলো যেমন যদি বলি আমি যে এখানে হচ্ছে যেমন যেমন আমি বলি, যদি এটা হচ্ছে স্থানবাচক, বাক্স থেকে টাকা বের করো, ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে। কালবাচকে যদি আমি বলি যে বৈশাখ মাসে ঝড় হয়, তাহলে সময়টা কোনটা? সেইটা। আচ্ছা, এবার হলো মাসের 4 দিন থেকে লোকটা অসুখে ভুগছে, এই জিনিসটা। তারপরে হচ্ছে 1947 সাল থেকে দেশের স্বাধীন জাতীয় সরকার গঠন হয়েছে। 1947 সাল থেকে দেশের স্বাধীন জাতীয় সরকার গঠন হয়েছে। এগুলো হলো সব কালবাচক। বৈশাখ মাসে ঝড় হয়, এইটা। এবার হলো দূরত্ববাচক, যেমন আমার বাড়ি থেকে রহিমের বাড়ি এত দূরত্ব, বা 3 কিলোমিটারের পথ, ঠিক আছে। বা ধরে নি এখানে যেমন বলেছে মালদা থেকে দিল্লি অনেক দূরের পথ, এই জায়গাটা। আচ্ছা, তারপর তারতম্য, কারোর মধ্যে কোনো কিছু তারতম্য, লতার চেয়ে সুতপা বয়সে বড়, রাম অপেক্ষা শ্যাম অধিক বুদ্ধিমান, এই জায়গাটা। সেটা হচ্ছে আহ তো তো সেটা হচ্ছে যে কি বলবো, তারতম্যবাচক অপাদান কারক, ঠিক আছে। আর বিরতি অর্থে বলেছি যে কাজ নিতে। বিকৃতি হচ্ছে যেমন দুধে দই হয়, ছানা হয়, এই বাক্যটা ভীষণ আসে পরীক্ষায়। তুলনাবাচক বললাম, পরিত্রাণবাচক বললাম, যে কোনো কিছু থেকে রক্ষা করা যেটা বোঝাচ্ছে। তাহলে এই সেন্সে এগুলো হলো অপাদান কারক। তাহলে অপাদান কারক নিয়ে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলো। আরেকটা হচ্ছে যে বাক্যটা বলছি, বুক হতে তার ধানের বসনখানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি, কি হবে? ম্যাম আর একবার বলুন। হ্যাঁ, এই লাইনটা লিখে নাও, বড় আছে তো। বুক হতে তার ধানের বসনখানি, ধানের বসনখানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। ম্যাম দূরত্ববাচক। হ্যাঁ, এটা এমনি অপাদান কারকের মধ্যে সেন্সের ম্যাম মধ্যে স্থানবাচক হবে না? দূরত্ববাচক হবে না, এটা হচ্ছে ওই আধার বা স্থানবাচক। হ্যাঁ, স্থানবাচক হবে। কোনো কিছু নির্দিষ্ট কোনো দূরত্ব বোঝাচ্ছে যে এত কিলোমিটার, এতটা রাস্তা, এই জাতীয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আধার, কোনো স্থানবাচক যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা ম্যাম এগুলো তো আন্ডারলাইন করা থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইন করা থাকে, যে শব্দটা সম্পর্কে করছে সেটা আন্ডারলাইন করা থাকে। এবার হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক এই সপ্তাহে কিন্তু কারক পরীক্ষা নিব আমি, কারক আর বনলতা সেন পুরোটা, ঠিক আছে। আমি আজকে পড়িয়ে দেবো, আমি যদি হতামটা দিলে আমাদের শেষ হয়ে যাবে। অধিকরণ কারক শুধু প্রশ্নটা বাকি থাকবে, আমি বৃহস্পতিবার দিন ফিরে করে দেব। অধিকরণ কারক
হচ্ছে যে আমরা কি বলি, অধিকরণ কারক মানে তিনটে বোঝাচ্ছে, একটা স্থান, একটা হচ্ছে বিষয়, একটা হচ্ছে কাল। স্থান, কাল আর বিষয়। এবার এই স্থান আর কালকে দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছুটা একদম কাছাকাছি স্থান মানে একদম অল্প সময়ের জন্য, আর একটা বেশি সময়ের জন্য। ঠিক আছে, তাহলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। অধিকরণ কারকটাকে তিনটে ভাগের উপর ডিপেন্ড করে, একটা স্থান, একটা কাল, আর একটা হলো বিষয়। এবার তাহলে এই তিনটে বিষয়কে যে বোঝাচ্ছে আধারকে, সেটাই হলো অধিকরণ। ঠিক আছে, যেমন বনে বাঘ থাকে, জলে থাকে মাছ, এগুলো তো সহজ। এবার বিষয়টা হলো স্থানাধিকরণ কারক। কি হবে, যে কোনো স্থানে যে স্থানে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে তাকে আমরা বলবো স্থানাধিকরণ। যেমন তোমার সোনার দেবালয়ে না লয়ে আশ্রয়, তোমার সোনার দেবালয়ে না লয়ে আশ্রয়। ঠিক আছে, লিখে নিতে পারো এগুলো। তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয়। এই স্থানাধিকরণটাকে আবার যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, ঠিক আছে, তিনটে ভাগে কিভাবে ভাগ ভাগ করব, একটা হচ্ছে একদেশিক, বা এই একদেশিকটাকে অনেক বইয়ে একদেশ সূচক থাকে, অনেক বইয়ে ঐকদেশিক বলেও একটা শব্দ থাকে। ঠিক আছে, ঐকদেশিক। ঐকদেশিকটা কি, যে সমগ্র স্থান জুড়ে নয়, কিছুটা স্থান জুড়ে, একটি স্থান জুড়ে কোনো একটা অনুষ্ঠান চলছে, তাকে আমরা বলবো একদেশিক বা ঐকদেশিক, একদেশ সূচক বা ঐকদেশিক। যেমন কলকাতায় চিড়িয়াখানা আছে, তাহলে কোথায় আছে, কলকাতায় আছে। এটা তো সমগ্র পশ্চিমবঙ্গতে বোঝাচ্ছে না, কলকাতায় আছে, পার্টিকুলার একটা জায়গায় আছে। আকাশে রামধনু উঠেছে, রামধনু কখনো পুরো আকাশে দেখা যায় না, আকাশের কিছুটা অংশ হয়তো এখানে দেখা গেল, অন্য কোথাও দেখা গেল না। তো সেটা হচ্ছে যে আকাশের সর্বত্র নয়, কোনো একটা পার্টিকুলার অংশে দেখা যাচ্ছে। তো সেটাকে আমরা বলে থাকবো কি, একদেশ সূচক বা ঐকদেশিক। ঠিক আছে, যেমন যদি বলি যে পলাশ বিলেতে পড়ছে, ঠিক আছে, এগুলো হলো ঐকদেশিক। আরেকটা হলো ব্যাপ্তি সূচক, অর্থাৎ একটা অনেকটা অংশ জুড়ে রয়েছে, সর্বত্র অনেকটা অংশ জুড়ে রয়েছে, বিশেষ একটা জায়গা নয়, সর্বত্র জুড়ে রয়েছে, তাকে আমরা বলবো ব্যাপ্তি সূচক। যেমন বরফে শীতলতা আছে, বরফ মানে অল্প অংশ নয় কিন্তু পুরো অনেকটা জুড়ে রয়েছে। তারপর যদি বলি খেজুর রসে শর্করা আছে, খেজুরের রসে শর্করা আছে, ঠিক আছে, চিনি মিষ্টি, এটা তো আছেই। তো সেটাকে আমরা বলে থাকি ব্যাপ্তি সূচক, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। যেমন সমুদ্রের জলে লবণ আছে, সমগ্র সমুদ্রের জলে রয়েছে। আচ্ছা, ফুলে গন্ধ আছে, ঠিক আছে, ম্যাম বললেন বিলেত গাছে পড়তে, তাহলে বিলেতটা তো একটুখানি জায়গা না ম্যাম, অনেক বড় তো জায়গা। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তখনকার দিনে বিলেত বলতে সবসময় ইংল্যান্ডকে বোঝাতো। এখন যেমন লোকে সারা বিশ্বের অনেকটা জায়গা, যে কোনো জায়গা বিলেত বলতে আমেরিকাতে পড়তে যায়, ইংল্যান্ডে আছে, কিন্তু তৎকালীন সময়ে বিলেত বলতে, বিলেত বিষয়টা ইংল্যান্ডের সঙ্গেই যুক্ত ছিল, ইংল্যান্ডে পড়তে যাওয়ার কথা, সেই কারণেই এটা বিলেত। ঠিক আছে, বিলেত শব্দটা ওই সেন্সেই বোঝানো হয় আমাদের বাংলা ম্যাম ভাষায়। তাহলে একটা দেশ কেন্দ্রিক, যেমন বলেন কলকাতায় চিড়িয়াখানা আছে, কলকাতা একটুখানি জায়গা, কিন্তু যদি এটা ভারতবর্ষে কিছু একটা বলা হয় তাহলেও কি ওটা এককেন্দ্রিকই হবে? হ্যাঁ, পার্টিকুলার অল্প একটা একটা স্থান জুড়ে রয়েছে, মানে ভারতবর্ষের একটা স্থান বলতে হবে, সমগ্র ভারতবর্ষ নয়, ওটা অনেকটা বড় জায়গা বোঝাচ্ছে। তো ভারতবর্ষের একটা স্থানে বলতে হবে, এই এটাই আর কি। ঠিক আছে, ও ম্যাম বিলেত নিয়েও তো সেই কনফিউশন হচ্ছে, বিলেতও তো একটা দেশ হয়ে যাচ্ছে। তো ভারত তো নয়, ভারতের বাইরে গেছে কোনো একটা জায়গায় বোঝাচ্ছে। ঠিক আছে, বা সমগ্র বিশ্বে তো নয়, কোনো একটা জায়গায় বোঝাচ্ছে, সেটাই। ভারতের ক্ষেত্রেও তাই হতে পারে, অসুবিধা নেই দিলে।
আচ্ছা ম্যাম, বলছি যখন অপশন গুলো আসবে কি এরকম ছোট ছোট ভিতরের থেকে অপশন গুলো আসবে, মানে পুরো ভাগ করে করে অপশন গুলো কি আসবে? ভাগ করে মানে এরকমই একটা বাক্য তুলে দেবে, সেটা যে কোনো বাক্য, সেটা কোনো কবিতার লাইন হতে পারে, সেটা কোনো হ্যাঁ, না ম্যাম, বলছি এখানে যেমন শ্রেণীবিভাগ গুলো আছে না, মানে শ্রেণীবিভাগকে তুলে তুলে দেবে, মানে শুধু হ্যাঁ, ধরুন শ্রেণী বিভাগ তুলে তুলে দেবে। কথার ভিতরে যেগুলো আছে বা অপাদান দিল না। হুম, শুধুমাত্র অপাদান নয় বা শুধুমাত্র অধিকরণ নয়, অধিকরণ বলতে এইভাবেই হয়তো দিয়ে দিল যে ওই এক দেশ, হয়তো এবার সবগুলো হয়তো অধিকরণ দিল না, হয়তো এরকম ভাবে দিল যে কালাধিকরণ, নাকি হেতুময়করণ, নাকি যন্ত্রাত্মককরণ, নাকি অনুক্ত কর্ম, এইভাবে দিবে 4 রকম। বোঝা গেছে? আচ্ছা, এবার হলো সামীপ্য সূচক, মানে সামীপ্য বলতে কি বোঝায়? সামনে, নিকটে। নিকটে বোঝাতে যে অধিকরণ হয় তাকে সামীপ্য সূচক স্থানাধিকরণ বলা হয়। যেমন হচ্ছে দুয়ারে প্রস্তুত গাড়ি, ঠিক আছে, মানে গাড়িটা মানে বাড়ির সামনেই রয়েছে, সামনে বোঝাচ্ছে। পৌষ সংক্রান্তিতে, সামনের পৌষ সংক্রান্তিতেই গঙ্গাসাগরের মেলা বসে, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র। যেমন এই যে আছে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা হয়, এটাই। তো এগুলো হলো সামীপ্য সূচক, সামনে বোঝাতে ব্যবহার করা হচ্ছে, কোনো কিছু সামনে আছে ঘটনা, তো সেটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। যেমন চৈত্র মাসে গাজনের মেলা হয়, ঠিক আছে, সামনেই চৈত্র মাস, সেই সেন্সে বোঝাচ্ছে। এবার হচ্ছে কালাধিকরণ, কোন সময়, এতক্ষণ ধরে আমরা দেখলাম যে কোন স্থানে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, এবারে আমরা দেখব কোন কালে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। কোন কালে ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, যে সেটাকে আমরা কি বলবো, যে কালাধিকরণ। যে কালে ক্রিয়া সম্পন্ন হচ্ছে তাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একদম ক্ষণমূলক, মানে অল্প সময়ের জন্য যেটা হয়, আর একটা হচ্ছে ব্যাপ্তিমূলক, যেটা বেশি সময়ের জন্য হয়। অর্থাৎ অতি অল্প সময়ের জন্য কোনো ক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে তাকে ক্ষণমূলক কালাধিকরণ বলা হয়। যেমন বিকেল 5টায় সভা বসবে, তো সভা যখন বসবে সেই সভা নিশ্চয়ই কখনোই অনেকটা সময় ধরে হতে পারে না। কিন্তু যদি আমি বলি পৌষ মাসে শীত পড়েছে, তাহলে সারা পৌষ মাস জুড়ে প্রবল শীত, পৌষে প্রবল শীত, অনেকটা সময় ধরে বোঝাচ্ছে। যদি আমি বলি যে দুপুর 1টায় সূর্যগ্রহণ হবে, দুপুর 1টায় সূর্যগ্রহণ হবে, ঠিক আছে, তাহলে অল্প সময়, সূর্যগ্রহণ কখনো অনেকটা সময় ধরে হয় না। এবার যদি আমি বলি যে অনেকটা সময় ধরে হচ্ছে, ক্রিয়ার কাল অনেকটা সময় ধরে সম্পন্ন হচ্ছে, যদি আমি বলি যে রেতে মশা দিনে মাছি এ নিয়ে কলকাতায় আছি, কোন কবির লাইন এটা? কার কবিতার লাইন? ঈশ্বর গুপ্ত। যদি বলি যে শীতকালে রাত্রি বড় হয়, তো অনেকটা সময় ধরে হচ্ছে, শীতকাল তো একটু নয়, পৌষ মাঘ মাস পুরোটা জুড়ে, এই দীর্ঘক্ষণ ধরে যে ক্রিয়া সম্পন্ন হচ্ছে তাকে আমরা বলে থাকি ব্যক্তিমূলক। এবারে আসছি বিষয়াধিকরণ। কেউ কোনো বিষয়ে খুব ভালো, সে অঙ্কে খুব পারদর্শী, তারপর যদি বলি যে লোকটি সংস্কৃতে পণ্ডিত, এগুলো হলো তাহলে বিষয়াধিকরণ। আচ্ছা, আমরা করণের ক্ষেত্রে বিপসা দেখেছিলাম, আমরা কর্মের ক্ষেত্রে বিপসা দেখেছিলাম, মানে বারবার, সেরকম অধিকরণের ক্ষেত্রেও আমরা বিপসা দেখব। কিভাবে দেখব? যে যদি বলি পাতায় পাতায় পড়ে শিশির, পাতায় পাতায় পড়ে নিশায় শিশির, কোথায় কোথায়? পাতায় পাতায়, পাতায় পাতায় পড়ে
নিশায় শিশির, ঠিক আছে। তারপরে যেমন আছে যে গরজে গগনে গগনে, তারপরে হতে পারে যে গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, ঠিক আছে, রটি গেল ক্রমে, এই লাইনগুলো। অর্থাৎ একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। বিপসা শব্দের অর্থই হচ্ছে কি হবে, বারবার। বিপসা শব্দের অর্থ হলো বারবার। এটা হলো অধিকরণের বিপসা। এখানে আমি কতগুলো উদাহরণ দিয়েছি, সেগুলো একটু দেখবে, যদি অসুবিধা হয় আমি বলে দেবো, কিন্তু আজকে উত্তরগুলো আমি বলে দিচ্ছি। 20টা এই জিনিস আগে দেখে নেবে প্রশ্নগুলো। ম্যাম কথা খুব কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসছে। হ্যাঁ ম্যাম, এখন আবার ঠিক হলো। ঠিক আছে, এবার নেট হয়তো ডিস্টার্ব করছে। হ্যাঁ ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে কারকের প্রশ্ন উত্তরগুলো আমি আগে করিয়ে দিচ্ছি, তোমরাই বলতে পারবে, অসুবিধা হবে না। আর এমনিতে এই সপ্তাহে আমি কারক বিভক্তি পরীক্ষা নেব, ঠিক আছে, সানডেতে। ম্যাম কি কি নেবেন একটু বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি, এর উত্তরগুলো বলো, তারপরে বলে দিচ্ছি। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। কারক শব্দটির অর্থ কি? যা পদকে সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে, যা সমাস সম্পাদন করে, যা পদ এবং সমাস সম্পাদন করে। যা ক্রিয়া ক্রিয়া সম্পাদন সম্পাদন করে। যা ক্রিয়া সম্পাদন করে, ঠিক আছে। বাংলা ব্যাকরণে কারক কয় প্রকার? সঠিক। 6 প্রকার। কর্তৃকর্ম করণ, সম্প্রদান বা নিমিত্ত, অপাদান, অধিকরণ। সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে কি বলা হয়? অকারক। হ্যাঁ, যেটাকে আমরা অকারক বা যেটাকে আমরা অনেক সময় কি বলবো, সম্বন্ধ, অকারকই বলি, এটাকে আমরা অকারকই বলবো, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, অকারকই বলা হয়। অকারক দু প্রকার, একটা সম্বোধন আর একটা সম্বন্ধ। হ্যাঁ, আচ্ছা, অকারক পদ, ঠিক আছে, 2 প্রকার। এটা তো হয়ে গেল একেবারে, লিখে নাও, এটা আমি করিয়ে দেবো, সম্বন্ধ আর সম্বোধন। এই যে সম্বন্ধ এবং সম্বোধন পদ উভয়ই হচ্ছে কি হবে? অকারক। অকারক। আচ্ছা, খাঁটি বাংলায় বিভক্তি শূন্য পদ হলো কোনটা? সম্বোধন হবে। খাঁটি বাংলায় বিভক্তি শূন্য পদ হচ্ছে সম্বোধন, ঠিক আছে। তারপরে হলো বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? বিভক্তি বলে। বিভক্তি বলে, একদম। মা শিশুকে চাঁদ দেখান, মা এখানে কি ধরনের কর্তা? প্রযোজ্য। কর্তা। প্রযোজক কর্তা। প্রযোজক। কর্তা। হুম। আর তাহলে শিশুকে কি হবে? প্রযোজ্য। প্রযোজ্য কর্তা। বিভক্তি শব্দের অর্থ কি? বিশেষ ভাগ। ভাগ। শিক্ষক মহাশয় ছাত্রদের ইংরাজি পড়ান, নিম্নরেখ পদটি, এটা পদ হবে, হ্যাঁ, পদটি কোন ধরনের কর্তা?
কোন পদটা ম্যাম? আচ্ছা, এখানে হচ্ছে হবে ছাত্রদের। এটা প্রযোজ্য কর্তা হবে না? প্রযোজ্য কর্তা, অপশন এ। প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা, একদম। একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্তাকে কি বলে? সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা। একদম। কর্তৃবাচ্যের কর্তাকে কি বলে? উক্ত কর্তা বা প্রধান কর্তা। হ্যাঁ। হ্যাঁ। আর অনুক্ত হলে সেটা হয়ে যাবে কর্ম আর ভাববাচ্য। কর্ম। কর্ম আর ভাববাচ্য। বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়। নিম্নরেখ পথটি, এখানে হচ্ছে বাল্মীকি হবে, কি হবে? এখানে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা, ঠিক আছে। অনুসর্গ প্রধান কারক হলো কোনটা? করণ কারক। অনুসর্গ, অপশন ঘ। হ্যাঁ ঠিকই বলেছে, কারণ হলো যে গাছ থেকে এখানে করণ কারকই হবে, যেহেতু অপাদানটা নেই। হ্যাঁ, দুটো হয়, হ্যাঁ একটা হচ্ছে অপাদান আর একটা হচ্ছে করণ, এখানে নেই তাই এটা হবে। হ্যাঁ, যেমন দ্বারা বা দিয়ে আছে, যে সাপোজ হচ্ছে যে ছুরির দ্বারা পেন্সিল কাটা যায়, এই যে দ্বারাটা হচ্ছে অনুসর্গ, ঠিক আছে। আর যেমন গাছ থেকে ফল পড়লো, তো এই থেকেটা হচ্ছে যেমন অপাদান কারকের ক্ষেত্রে ওটা হচ্ছে অনুসর্গ। স্বাধীন প্রয়োগ, কার স্বাধীন প্রয়োগ? বিভক্তির। স্বাধীন প্রয়োগ নেই, বিভক্তির, ঠিক আছে। রাজায় রাজায় যুদ্ধ হয়। রাজায় রাজায় ব্যতিহার কর্তা। নীলাদ্রি বললে সুচেতনা লিখে নেবে। নিম্নরেখ পথটি, এখানে হচ্ছে হবে নীলাদ্রি। সাধন কর্তা। নিরপেক্ষ করতে হবে। সাধন, হ্যাঁ, নিরপেক্ষ কর্তা। এটা নিরপেক্ষ কর্তা না, হবে না? হ্যাঁ হ্যাঁ, নিরপেক্ষই হবে ম্যাম। সূর্য উঠলে ফুল ফুটবে, সেরকম নীলাদ্রি বললে সুচেতনা লিখবে, ঠিকই। সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার দুটো আলাদা আলাদা ক্রিয়ার দুটো আলাদা আলাদা কর্তা আছে, তাই তো? সেই কারণেই এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। নীলাদ্রি বললে, এটা হচ্ছে বললেটা অসমাপিকা, তার ক্রিয়া এই কর্তা হচ্ছে নীলাদ্রি। আর লিখে নেবে হচ্ছে সমাপিকা, যার কর্তা হচ্ছে সুচেতনা, ঠিক আছে। এই কারণেই এটা নিরপেক্ষ। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? কর্মকারক। কর্মকারক। মেয়েটি কি নাচ নাচলো, কি ধরনের কর্ম হবে? সমধাতুজ কর্ম। হ্যাঁ ঠিক আছে, সমধাতুজ কর্ম। জগদীশ ভাইকে চিঠি দিল, এটা হবে জগদীশ ভাইকে চিঠি দিল। এটা হচ্ছে ভাইকেটা কি হবে? গৌণ কর্ম। বিধেয় কর্ম। গৌণ কর্ম। গৌণ গৌণ। কাকে কাকে আর প্রদান? ম্যাম চিঠি হলে তো মুখ্য কর্ম হবে, মানে বিষয়বস্তু বোঝাচ্ছে, হুম হুম হুম। বস্তু বোঝাচ্ছে। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করেছে তাই হলে মুখ্য হতো, যদি চিঠি হতো। আচ্ছা, আমি ভাইকে সাইকেল দিলাম, এখানে ভাইকে আর সাইকেল কি হবে? ওই তো গৌণ প্রথমে মুখ্য একটা দুটো। গৌণ, তারপরে একটা মূর্খ। প্রথমেরটা গৌণ, তারপরে হচ্ছে মুখ্য। দেশবাসী তাকে রাষ্ট্রপতি করলেন, এখানে তাকে রাষ্ট্রপতি। প্রথমে বিধেয়, তারপরে উদ্দেশ্য।
না ম্যাম, আবার দুটোই বিধেয় কর্মও হতে পারে, বুঝতে পারছি না। দুটো বিধেয় হবে না, কারণ প্রধান হচ্ছে এখানে উম, বিধেয় অ্যাকচুয়ালি প্রথমে একটা উদ্দেশ্য হবে, তাকে কাকে করলেন, তাকে কি করলেন, রাষ্ট্রপতি, কারণ দেশবাসী এখানে হচ্ছে উদ্দেশ্য। এখানে দেশবাসী তাকে, মানে রাষ্ট্রপতিটা, তাকে রাষ্ট্রপতি করলেন, তাকে কি করলেন, সে হচ্ছে উদ্দেশ্য, মানে তাকেটা হলো উদ্দেশ্য, রাষ্ট্রপতি হচ্ছে বিদেহ। দেশবাসী তাহলে কি? দেশবাসী তো এখানে কর্তা, কে করলো, কর্তা। নেক্সট, শিকারী বেড়াল গোফে চেনা যায়, কি হবে এটা? লক্ষণাত্মক করণ। হুম, হ্যাঁ, লক্ষণাত্মক। হ্যাঁ, লক্ষণ, ওই গোফে চেনা যায়, গোফের দ্বারা। কি বাঁধনে বেঁধেছো আমায়, সমধাতুজকরণ। সমধাতুজকরণ। বাঁধ ধাতু থেকে এসেছে, বাঁধ ধাতু থেকে এসেছে। কি বাঁধনে করেছো, বেঁধেছো আমায়, বাঁধনের দ্বারা বেঁধেছো, ঠিক আছে, এই হলো বিষয়। নেক্সট দিন তাহলে কারকটা পরীক্ষা নেব, এই সানডেতে বনলতা সেন পরীক্ষা নেব, পুরো বনলতা সেনের 5টা যে কবিতা রয়েছে। ও ম্যাম, আমরা তো শুধু ঘাস পড়লাম। বাদ বাকিগুলো পড়াইনি, হাওয়ার রাত প্রশ্ন দিইনি ডেমো ক্লাসে, বনলতা সেন, তারপরে হচ্ছে ম্যাম, ঘাস, হাওয়ার রাত, আর মধ্যিখানে আমি যদি হতামটা আজকে পড়িয়ে দিচ্ছি, বনলতা সেন 3টে, আর একটা হলো 20 বছর পরে। হ্যাঁ, কি হয়েছে? ও ম্যাম, বাকিগুলো কবে হয়ে গেল? বাকিরা ডেমো ক্লাসে ছিলে না, আমি পড়াবো আবার দরকার হলে, কিন্তু ডেমো ক্লাসের এটা তো রয়েছে, ভিডিও ক্লিপিংস আর নোটসটা তো দিয়েছি। ম্যাম, একটাই ছিলাম। আর প্রথমটাতে প্রথমেই বনলতা সেন করিয়েছি, পরপর 3টে পড়িয়েছিলাম। কি মনে পড়ছে তো বাকিদের? হ্যাঁ ম্যাম, পড়িয়েছেন। তাহলে আচ্ছা, ও ম্যাম, ওই সকলে তাহলে ভিডিও নোটসগুলো ক্লিপিং একটু গুলোই করে আমার দেবেন? কাছে আছে, আমিও তো পরে জয়েন করেছি, শুধু কাজটাতেই ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, ও 3টে ম্যাম, নোটসগুলো শুধু একটু গ্রুপে দিয়ে দেবেন? 3টে যে ডেমো ক্লাস আছে দেখবে, তোমাদের যে প্লে লিস্ট দিয়েছি সকলকে, প্লে লিস্ট সকলের কাছে আছে তো, প্লে লিস্টটা, ওখানে ডেমো 1, ডেমো 2 এবং ডেমো 3, ওই 3টে নোটসের, 3টে রেকর্ডেড ক্লাসেই আমি 3টে কবিতা আলোচনা করেছি, ঠিক আছে, ডেমো ক্লাসে। কিন্তু নোটস গুলো নোটসও দিয়েছি, বলছি সমস্ত নোটস হ্যাঁ, ড্রাইভে সবকটা নোট আছে। ডেমো 1 ড্রাইভে, হ্যাঁ, ডেমো 1, ডেমো 2, ডেমো 3। এর পরেও যদি কেউ না পাও তাহলে অবশ্যই আমাকে আজকে রাতে বা কালকে সকালে দেখে বলবে একবার, ঠিক আছে। ডেমো ক্লাসগুলো দেখবে, ঠিক আছে, এমনি নর্মাল ক্লাস নয়, আমি ডেমোতে করিয়েছিলাম। আর ঘাস তোমাদের করিয়েছি, আমি যদি হতাম, এই কবিতাটা বাকি ছিল যেটা আজকে করিয়েছি, আর প্রশ্ন দিয়ে দেবো, আমি যদি হতাম। এর পরেও যদি অসুবিধা হয় তাহলে তুমি আছি রে বাবা। আচ্ছা, এখানে তাহলে ও ম্যাম, কারক, তাহলে এটা কত? বনলতা সেনের কারক, তাই তো? আর কিছু না তো ম্যাম? না আরেকটা কিছু দিই সাথে, আরেকটা সাথে দেবো, চণ্ডী মঙ্গল কাব্য পুরো। এই 3টে এই সপ্তাহে পরীক্ষা নেব, ঠিক আছে, পুরো চণ্ডী মঙ্গল কাব্য, দ্বিজ রামদেব, দ্বিজ মাধব, কোনোটাই বাদ নয় কিন্তু, ঠিক আছে। ব্যাস। এবারে আসি, আমি যদি হতাম, সহজ কবিতা, এইটা ঘাস
আর ওই 20 বছর পরে, এই তিনটে সহজই আছে, ঠিক আছে। ওই শুধুমাত্র হাওয়ার রাত আর বনলতা সেন এই দুটো একটু কঠিন হয়। আর আমি এই বনলতা সেন থেকে সাধারণত খুব ভালো করে বারবার বলছি কবিতাগুলো একদম লাইন ধরে পড়বে, কারণ ভীষণ শূন্যস্থান পূরণ করতে দেয়। 28টা পংক্তি রয়েছে কবিতাতে, আমি যদি হতাম, 28টা। 1342 কবিতা পত্রিকা চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় কবিতাটি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? 1342 এই নোটটা আছে তো সবার কাছে? এইটা টেক্সটটা আমি দিয়ে দেবো গ্রুপে আরেকবার, না থাকলে 5টা কবিতাই পেয়ে যাবে। কবিতাগুলো একটু পিডিএফ পাঠিয়ে দেবেন তো। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যদি হতাম, ঠিক আছে, বলছে যে আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে। অর্থাৎ এখানে কবি বলেছেন তিনি অবাধ, তিনি উন্মুক্ত ভাবে ঘুরতে চেয়েছিলেন। তিনি মনে করছিলেন যে কোনো রকম এই ধরনের সমাজে কোথাও কোনো বৈষম্য থাকবে না, কোথাও কোনো বৈষম্য থাকবে না। তাই জন্য কবির ইচ্ছেই ছিল যে তিনি, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, ঠিক আছে। এবার বলছে তারপরেই, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে, এই যে লাইনটা গুরুত্বপূর্ণ, আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে। কেন এখানে নিম্নভূমি শব্দটা এসেছে? কবি বলছেন যে তিনি ছিলেন একেবারে অবাধ, তিনি অবাধ ভাবে বিচরণ করছিলেন, যেখানে তিনি ছিলেন মুক্ত, সেখানে কোনো রকম কোনো কি বলবো, কোনো কবির কোনো কাউকে, তাকে যে কেউ বন্দি করে রাখবে এরকম ভাবে, বা তাকে যে কেউ মানে আর কি কি বলবো, একটা বদ্ধ পরিবেশের মধ্যে থাকবে, যেখানে আবদ্ধ, যেখানে তিনি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন না, এখানে এই ধরনের পরিবেশের সাথে এই নিম্নভূমির তুলনা করা হয়েছে। এই ধরনের পরিবেশের সঙ্গে এখানে নিম্নভূমির তুলনা করা হয়েছে, ঠিক আছে। কেন এই শব্দটা বলা হয়েছে? পার্টিকুলার এই কারণে। এবার বলছে যে তিনি তো ভালো ছিলেন ফাল্গুনের রাতে, মানে বুঝতেই পারছো যেখানে জ্যোৎস্না, যেখানে ফাল্গুন মানে বসন্তকাল, ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখেছেন, মানে একটা পূর্ণিমার রাত, সেখানে বলছেন আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে, মানে সেখানে কবিকে, এই যে দিয়ে দিয়েছি কবিতাটা, এটা এ করে নেবে, প্রিন্ট করিয়ে নেবে সবাই। তো সেই পরিস্থিতিতে কি হচ্ছে যে সেখানে নিম্নভূমি যেন কবিকে আবদ্ধ করে দিয়েছে, কেউ যেন একটা দম বন্ধ করা পরিবেশ। আকাশে রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম, তোমার পাখনায় আমার পালক। এখানেও কবি এই যে নিজেকে কি বলেছেন, বনহংস আর বনহংসী, অর্থাৎ প্রেমিক প্রেমিকা, কবি দুজনে মিলে রয়েছেন। আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ। তাহলে এত সুন্দর তিনি প্রকৃতির বর্ণনা দিচ্ছেন, এত সুন্দর একটা দৃশ্য কল্পনা করছেন, যে পরিবেশটা হচ্ছে একটা দুজন একটা প্রেমিক প্রেমিকা, যে তারা সময় কাটাচ্ছে, ঠিক এই সময় হয়তো গুলির শব্দ। গুলির শব্দ মানে কি? এখানে হচ্ছে একদম একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশের কথা বলা হয়েছে। আমাদের তির্যক গতিস্রোত, আমাদের পাখায় পিস্টনের উল্লাস। পিস্টন কথাটার অর্থ কি? পিস্টন হচ্ছে একটা যন্ত্র, একটা ইঞ্জিন, একটা ইস্পাত চালিত ইঞ্জিনের কথা বলা হয়। যখন আমাদেরকে কেউ, পিস্টন মানে ইঞ্জিন, মানে আমরা যখন এইভাবে জীবনে উন্মুক্ত ভাবে চলছি,
কিন্তু কি হয়, তারপরে আমরা কখনোই জীবনে উন্মুক্ততা পাই না। কেউ যেন আমাদেরকে সর্বদাই পরিচালিত করে। অর্থাৎ আমরা আমাদের যে দেশ, দেশের কখনো সরকার বা কখনো শাসক, তার দ্বারা পরিচালিত হই। ঠিক আছে, আমাদের নিজস্ব কোনো মতামত ধারণা থাকতে পারে না। আমাদেরকে যেন একটা নিয়মের বেড়াজালের মধ্যে আবদ্ধ থাকতে হয়। হয়তো তাহলে সেই সময়টাই রাষ্ট্রের এই যে একটা খারাপ সময়, গুলির শব্দ, আমাদের তির্যক গতিস্রোত, মানে আমরা যে জীবনে যে সময়টা দিয়ে অতিবাহিত হচ্ছিলাম নিজেকে, হঠাৎ করে সেই জায়গায় একটা আমাদের যেন জীবনে একটা একটা তির্যক কি বলবো, একটা আহ, উম, একটা খারাপ সময় এসে যায়। ঠিক আছে, আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমরা কারোর দ্বারা ইঞ্জিন যেমন, যন্ত্র যেমন পরিচালিত হয়, ঠিক আমরাও যেন সেরকমই ইঞ্জিনের দ্বারা একটা পরিচালিত হচ্ছি। আমরা সেই যন্ত্র, সরকার নামক যন্ত্র, তাদের শোষণের দ্বারা পরিচালিত হচ্ছি। আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান, হয়তো গুলির শব্দ আবার। অর্থাৎ কবি একটু আগেই যে ফাল্গুনের কথা বলেছিলেন, বসন্তকাল অর্থাৎ দক্ষিণের হাওয়া, তারপরেই তিনি উত্তরের হাওয়ার কথা বলছেন। অর্থাৎ সময়কালটা বদলে যাচ্ছে। শাসকের অত্যাচারে জীবন ওষ্ঠাগত, হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি, মানে কোথাও আমাদের জীবনটা যেন থেমে গেছে। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না। অর্থাৎ এখন জীবনে যে মৃত্যু, যে অসময়, যে কবি যে সময় কবিতাটা লিখছেন, যে একেবারে কি বলবো, একটা মধ্যবিত্ত সমাজে এবং কবির ব্যক্তিগত জীবনে যে ওঠাপড়া, সেই জায়গাটাকে তিনি তুলে ধরেছেন। থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতা, মানুষ ব্যর্থ হচ্ছে, তার আশা থেকে সে যা তার প্রাপ্য, যেটা সে চাইছিল সেটা থেকে বঞ্চিত হচ্ছে। চতুর্দিকে অন্ধকার, মানে জীবনে অন্ধকার নেমে এসেছে। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে তুমি। সেম লাইন আবার ফিরে এসেছে। এই শব্দগুলো কতবার ব্যবহার হচ্ছে, বনহংস বনহংসী, আমি প্রশ্নে লিখে দিচ্ছি, বনহংস বনহংসী শব্দগুলো কতবার ব্যবহার হচ্ছে। কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ধান ক্ষেত দাগ দিলাম কেন, কতগুলো গাছের কথা রয়েছে, একটা, তারপরে আরেকটা হলো কি শিরীষ, দুটো, আর হচ্ছে ঝাউ, ধান ক্ষেত আর একটা ঝাউ ছিল না, খই ক্ষেত আর একটা হচ্ছে ঝাউ ছিল। এই যে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে, তাহলে তিন ধরনের গাছ। বনহংস শব্দটার কতবার ব্যবহার করা হয়েছে, কটি পংক্তি আছে, কটি স্তবক আছে, আমি প্রশ্নে করে দেবো এগুলো সবগুলোই। আর কবিতাটার একটা জিস্ট যেটা আমি তোমাদেরকে বলে দিলাম সেটাই লিখে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। যেমন করে আমি ঘাসটা করে দিয়েছি, ঘাসটা অত ছোট কবিতা, কিন্তু ঘাসের মধ্যে একটা সুন্দর অর্থ রয়েছে, যেখানে একদিকে প্রেম রয়েছে, একদিকে মানে কি আদিম একটা আকর্ষণ রয়েছে, আবার প্রকৃতি রয়েছে, আবার সেগুলোকে ছাড়িয়ে কোথাও জননীর প্রতি একটা তার সুতীব্র ইচ্ছা রয়েছে। এই প্রত্যেকটা জায়গায় ঘাস কবিতাতে উঠে এসেছে। ঠিক এখানেও তাই রয়েছে, যে কবি তো শান্তিপূর্ণ জীবন বাঁচতে চেয়েছিলেন, কিন্তু বিংশ শতকের মধ্যের সময়ের যে অস্থিরতা, সেই সময়ে বাঙালি মধ্যবিত্ত জীবনের যে অন্ধকার, যে মানে জীবনে যে আলোড়ন ফেলে দিয়েছিল সেই সময়, অর্থাৎ যে কোনো একটা মানে শোষণ, কোনো একটা শাসকের যে শোষণ মানুষের জীবনকে ওষ্ঠাগত দূর করে তুলেছিল, সেটাই কবি এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। কারোর বুঝতে অসুবিধা হলো? কঠিন লেগেছে কি? আমার এই 5টা কবিতা, আমি ফার্স্ট বলবো যে কবিতার প্রশ্নগুলো তো পড়বেই মাস্ট, আর তারপরেও যেটা হলো বারবার কবিতাগুলো রিডিং পড়তে হবে। প্রত্যেককে বলছি প্রত্যেকটা পড়বে, আগে বনলতা সেন পড়ো, তারপরে আমার কৈফিয়ত পড়বে, পুরো লাইন ধরে ধরে। ম্যাম বলছি, আগে যে ডেমো ক্লাসে নোটগুলো দিয়েছেন ওগুলোই থাকবে না আবার নতুন করে কিছু নোট দেবেন? নতুন করে ওর উপরে নোট দেওয়ার নেই, কিছু কিছু জায়গায় আমি দেখে নেবো একবার যে জিস্ট গুলো করে দেওয়া আছে কিনা কবিতার,
সেগুলো দিয়ে দেবো। ওখানে আমি আমার বোনের প্রশ্নগুলো দিয়েছি। ম্যাম তাহলে কি এগুলো প্রিন্ট আউট করে নেবো? হ্যাঁ, আর বনলতা সেনের টিকাটা আমার শুধু দেওয়া বাকি আছে। হ্যাঁ করে নাও, ওগুলো করে নাও, করে নাও, আমি এগুলো দিয়ে দিচ্ছি। বনলতা সেনের টিকাটা মনে হয় দিইনি, ক্লাসে করিয়ে দিয়েছিলাম, বলে বলে দিয়েছি, দেখবে। অশোক, বিম্বিসার, শ্রাবস্তী, তারপরে হচ্ছে বনলতা সেনের জন্য কোনগুলো করবে বলো তো, বলে দিচ্ছি। বনলতা সেনের জন্য করবে, উম, দাঁড়াও, ওদিকে হচ্ছে সিংহল, ঠিক আছে। ও হ্যাঁ ম্যাম, মনে পড়েছে, আপনি বলেছিলেন যে টিকাগুলো পেড ক্লাসে দিয়ে দেবো। হ্যাঁ, অশোক, তারপরে হচ্ছে এশিরিয়া, ওই হাওয়ার রাতে ওনায় আছে, এশিরিয়া, কনফুসিয়াস, তারপরে হচ্ছে ফেল্ট, বিদিশা, তারপরে হচ্ছে ব্যাবিলন, এগুলো আমি বলছি ওই এতে রয়েছে, হাওয়ার রাত আর বনলতা সেনে। বিম্বিসার, বিম্বিসার তো বনলতা সেনে রয়েছে। এইগুলো, এই টিকাগুলো, টিকাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাটোর, নাটোর, আচ্ছা এই অবধি থাকলো। এবার হলো আহ ভুল বানানের নিয়মগুলো। ভুল বানানের এই নিয়মগুলো পড়তে হবে, এটা আজকে করিয়ে দেবো। ও ম্যাম এগুলো পরীক্ষায় থাকবে না তো? না না না, থাকবে না। এটা আবার এক কথায় প্রকাশ সামনের সপ্তাহে নেবো, সামনের সপ্তাহে। আচ্ছা এবার কিন্তু আমি বলে দিচ্ছি, আমি এই সপ্তাহে বৃহস্পতিবার ফ্রি হয়ে গেলে কিন্তু আমি করব, 100 নম্বরের পরীক্ষার জন্য ডেটটা দিয়ে দেবো। মানে শনিবার দিন যখন পড়াবো, ডেটটা কিন্তু এবার ফিক্সড করতে হবে। সারা মাসে যা যা পরীক্ষা হয়েছে পুরোটা নেব, অনেকটা, সেই একদম প্রথম ক্লাস থেকে, জীবন শিল্পী রবীন্দ্রনাথ থেকে। যারা নতুন তারাও পড়তে শুরু করো, আর পুরনোরাও। অনেকটা বড় সিলেবাস, তো সুতরাং পুরো পরীক্ষা দিতে হবে সকলকে। আচ্ছা ম্যাম, খ্রিস্টাব্দটা হর্ষই মানে হর্ষি হবে না দীর্ঘই হবে? খ্রিস্টাব্দ বেশিরভাগ ক্ষেত্রে হর্ষিটা ঠিক হয় না, দীর্ঘইটাই ঠিক। খ্রিস্টাব্দ কিন্তু দীর্ঘইকারই হয়, ওটাই অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ ম্যাম, এক এক জায়গায় এক এক রকম রয়েছে, তো ওই জন্য ভাবছি খ্রিস্টাব্দ কোনটা। না না, ওটা দীর্ঘইকারটাই হবে। আচ্ছা এবারে হলো এখানে যেটা বলার, সেখানে হচ্ছে নত্যবিধান সত্যবিধান বেশি ইম্পর্টেন্ট। নত্যবিধানের এবং সত্যবিধানের যে নিয়মটা, ক আর পাক্কা, ধাক্কা, আক্কেল, ধিক্কার, আবার যেমন ওই যে কচ্ছিত, ঠিক আছে, পক্ক, নিক্কণ। ম্যাম বলছিলেন যে পক্কটা প কয় বয় হবে? পক্কতে হচ্ছে যে পক্কর স্পেলিংটা, এখানে কোনো কোনো জায়গায় আমরা প কয়ে কয়ে পাই, আবার কোথাও প হচ্ছে কয়ে বয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে ওটা হচ্ছে প কয়ে কয়েই হবে ওটা।
কারণ আমি তোমাদের এটা দেওয়ার পর যে টোটাল যে আহ, নতুন যে বাংলা একাডেমির যে তার যে বানান স্পেলিং, কিন্তু শুদ্ধ বানান আমরা যেটা করব পক্ক, এটা হচ্ছে বিশেষণ পদ, শুদ্ধ বানান কিন্তু কয় বয় হবে, কয় বয় হবে পক্ক। ঠিক আছে। কয় বয় হবে। আচ্ছা, উঙয় ক্ষয়ে নিকন, এবার উঙয় ক্ষয় হচ্ছে ভক্ষ, আচ্ছা শৃঙ্খল, আচ্ছা তারপর হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, আকাঙ্ক্ষা, হিতাকাঙ্ক্ষী। আচ্ছা, যে কটা এক কথায় প্রকাশ দিয়েছিলাম রাইট হয়েছিল সবার? এক কথায় প্রকাশগুলোর কি অবস্থা ছিল উত্তরে? ও ম্যাম, এখানে একটা এক কথায় প্রকাশ ছিল চক্রের প্রান্তভাগ। ম্যাম নেমি তো একটা ভগ্নদূত পড়েছিলাম, আমি ভেবেছিলাম যে এটা কি প্রশ্ন এরকম, তারপরে দেখলাম যে না, ওটা নেমি রয়েছে উত্তরে। নেমি, নেমি, চক্রের প্রান্তভাগ নেমি হবে। ম্যাম, যার কোনো কিছুতে ভয় নেই, ওটা আগের বার দেখলাম আপনি উত্তর দিয়েছেন ভয় শূন্য, কিন্তু আমি একটা জায়গায় পড়েছিলাম অকুত ভয়। অকুত ভয়, হ্যাঁ অকুত ম্যাম, ভয়। ওটা আমি ওই জন্য জিজ্ঞেস করেছিলাম, ওটা অকুত ভয়, দুটোই, ওটাই জিজ্ঞেস করেছিলাম ম্যাম ওদিন। ও আচ্ছা, দুটোই হবে, অকুত ভয় হবে। যার অকুত ভয় শব্দটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বেশি। আরেকটা ছিল ম্যাম, ওই যে যা অধ্যয়ন করা হয়েছে সেটা তো ওটা হবে অধীত, কিন্তু ম্যাম ওটা উত্তরে রয়েছে পঠিত। হ্যাঁ, ওটা তো অধীত, এটা আমারও কোয়েশ্চেন ছিল, অধীত হবে না ওটা? যা অধ্যয়ন করা হয়েছে, হ্যাঁ ওটা অধীত হবে, পঠিত ছিল আসলে, যেটা মানে কিন্তু পঠন করা হয়েছে ওই সেন্সে হয়তো ওটা পঠিত হয়েছে, মানে যেভাবে প্রশ্নগুলো করে থাকে আর কি এমসিকিউ। অধীত শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, অধীতটাই অধ্যয়ন করা হয়েছে। যেমন ওই অকুত ভয় আর ভয় শূন্য, এই দুটোর মধ্যে তফাৎ। এই দুটোর মধ্যে তফাৎ, এইভাবে হয়েছে। আর যেগুলো একটু কঠিন দিয়েছিলাম ওগুলো হয়েছিল। ম্যাম এক কথায় প্রকাশ তো বেশি ছিল না। ছিল না, অল্পই ছিল, 3-4টে। আচ্ছা, ক্ষীয় আর ক্ষয়ে ময়ে, এই জায়গাগুলো এটা ভালো করে দেখতে হবে, এগুলো প্রত্যেকটার নিয়ম। এই নোটটা আমি আরেকবার চেক করব তবু। আর এখানে হচ্ছে যে এর পরের সপ্তাহে দেব সন্ধিজনিত যে ভুলগুলো থাকে, যেমন এইগুলো কটুক্তিতে কিন্তু স্পেলিং এ কি হবে, দীর্ঘও হবে, কয়ে হর্ষও কিন্তু হবে না, কটুক্তি। ঠিক আছে। যেমন অত্যাধিক শব্দটা ভুল, ওটা কিন্তু অত্যধিক হবে। শব্দটা কখনোই অতিযুক্ত অধিক, অত্যধিক হয়, শব্দটা কখনোই অত্যাধিক হয় না, আকার হবে না এখানে। তারপরে অনুমত্তনুসারে, অনুমত্তনুসারে কখনোই কিন্তু অনুমত্তানুসারে আকার হয় না। দুরবস্থা হয়, যদ্যপি হয়, পর্যটন হয়। উপরোক্ত শব্দটা ভুল, অ্যাকচুয়ালি হয় উপরযুক্ত। ম্যাম তাহলে আমরা এত বছর ভুল লিখে এসেছি, আমরা তো লিখতাম উপরোক্ত, এই থেকে এভাবে লিখতাম। তোমরা না সব জায়গাতেই লিখেছিস, আমিও লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি বলে এটা অশুদ্ধ আর কি। ঠিক আছে, বানানের ক্ষেত্রে এটা অশুদ্ধ। তারপরে যেমন বাগেশ্বরী, এই শব্দটা ঠিক নয়, অ্যাকচুয়ালি শব্দটা হবে বাগীশ্বরী। ঠিক আছে, অ্যাকচুয়ালি শব্দটা হবে বাগীশ্বরী। তারপরে হচ্ছে বলো তো বাগধারা না বাগধারা, কোনটা হবে?
গ হবে গ। গ, বাগধারা। গটা হবে গ। গটা। গ গ ইয়েস গ গ হবে। আচ্ছা এবার আমাকে বলো যে ম্যাম এই বাগধারার ব্যাপারটা, এটা তো ওই সন্ধির নিয়ম অনুসারে যেহেতু বাক প্লাস ধারা হয়, হুম ওই ক আর ধয় মিলে গ হয়ে যায় তো সন্ধির নিয়ম অনুসারে। হুম ওই জন্যই তো এটা সন্ধিজনিত মানে যেটা আমরা যে অশুদ্ধটা দেখছি যে কোন কোন জায়গা থেকে হয়, একটা সন্ধিজনিত ভুল, সমাসজনিত ভুল, তো এটাও ঠিক তাই যে আহ, এটা হলো সন্ধিজনিত ভুল বানান। ঠিক আছে, এইভাবে জিনিসটা করলে সুবিধা হয়। আবার যেমন ন আর মূর্ধন্য স, যেমন নত্ব বিধান, মানে নয়ের ক্ষেত্রে কোন ভুলগুলো রয়েছে, আবার স এর ক্ষেত্রে কোন ভুলগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে নত্ব বিধান আর সত্য বিধান। আচ্ছা যেমন আমি বলছিলাম যেটা যাত্রাভিমান নাকি জাত্যভিমান কোনটা হবে? যাত্রাভিমান। না, জাত্যভিমান, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম। জফলা হবে না, এই জফলা হবে মানে না, actually। তা, মানে উনতুস্তু জ, না না, বর্গের জয় আকার, ও বর্গের জয়ের আকার তয় জফলা। হ্যাঁ হুম। এটার সাথে কোনো আকার হবে না, জাত্যভিমান। আচ্ছা এবারে হলো আদ্যাক্ষর বা আদ্যক্ষর কোনটা হবে? আদ্যক্ষর। আদ্যক্ষর, হ্যাঁ, এই জায়গাগুলো। এগুলো বারবার প্র্যাকটিস চাই। যদি বলি যে নিপুণ স্পেলিং কি হবে? নিপুণ, প্রথমেরটা দন্তের ন, শেষেরটা মধ্যের ন। অগ্রহায়ণ, মধ্যের ন। ঠিক আছে। ম্রিয়মান, দন্তের ন। না, ম্রিয়মান মূর্ধন্য। কিন্তু মান বানান তো দন্তের ন। হ্যাঁ মান বানান দন্তের ন, কিন্তু এই মান মূর্ধন্য। কিন্তু ম্রিয়মান হলে মধ্যের ন হবে। হ্যাঁ যেমন কেন? ওই প, প বর্গের মধ্যে থাকছে বলে। হ্যাঁ কি বলে, এগুলো হচ্ছে ন জনিত, ন দন্তন্য আর মূর্ধন্য, নত্ব বিধানের উপর বেস করে হয় এগুলো। আচ্ছা শোণিত আর শোণিত কি স্পেলিং হবে? শোণিত কি হবে? তালিবস্য। ওকার নয় হসিত দন্তন্য। না, তালবস্যয় ওকার, মূর্ধন্যয় হস্যইত, শোণিত রক্ত। রামায়ণে কি হবে? মূর্ধন্য। মধ্যের ন। অনুরণন কি হবে? অনুরণন, বিখ্যাত বাংলা সিনেমা, অনুরণন কি হবে? প্রথমে মধ্যের ন, দন্তের ন, তারপরে মধ্যের ন। প্রথমে তিনটে দন্তন্য হবে না? প্রথমে মূর্ধন্য তারপরে দন্তেন্য। অনুটাতে তো কোনো প্রবলেম নেই, অদন্তের নয় হস্য, অনু, র মূর্ধন্য দন্তেন্য, ঠিক আছে। পরিত্যাজ্য কি হবে? তয়জফলা তয়, বর্জ্য। তয় জফলা বর্গের। তয়ে জফলা আকার, তয়ে জফলা আকার। আর পরিত্যক্ত, তয় জফলা কয় তয়। তয় জফলা কয়ে তয়ে। হ্যাঁ ঠিক আছে। আবিষ্কার, না, অনেক জায়গায় লেখা থাকে তো এরকম দেখতে দেখতে না ওগুলোই অভ্যেস হয়ে গেছে। না প্র্যাকটিস করতে হবে। আবিষ্কার, মূর্ধন্য স মূর্ধন্যস্য কয়ে। মূর্ধন্য স। মূর্ধন্যস্য, এই যে সত্য বিধান স গুলো। কল্যাণিয়াসু স্পেলিং, মূর্ধন্য সয় হস্যু।
না, দন্তের শয় হর্ষ। দন্ত দীর্ঘই। নয়, দন্ত নয় নয়, দন্তের নয় দীর্ঘই, দন্ত পেকার নয় মূর্ধন্য দীর্ঘি, ষ হস্য। অন্তঃ একা দন্ত ছয় হসু। মূর্ধন্যয় দীর্ঘই, দন্তের শয় আকার, এই সরি হর্ষই। মূর্ধন্যয় দীর্ঘই, কল্যাণিয়া সু। তারপরে হচ্ছে পুরস্কার। দন্তেশ কয়ে আকার। দন্তেশ্ব। ঠিক আছে। দুর্বিসহ। দয় হসু বয়েরে ফসি মধ্যাহ্ন স হ। দন্তস্ব হবে। না, দন্তেশ্ব হ। দন্তেশ হবে না, মূর্ধন্যস্বই হবে, ঠিকই বলেছে। ওটাই ভুল, দন্তেশ্বটা। তিরস্কার। দন্তেশ কয়ে আকার। ঠিক আছে। প্রাঙ্গণ। মূর্ধন্য হবে। দন্তের ন। মূর্ধন্য, ঠিক আছে। দূরদর্শন। তালিবস্য দন্ত ন। দন্তের ন। দূরদর্শন না, স্পেলিংটা প্রথমে দু হর্ষও না দীর্ঘ? দয়ে হসু হর্ষ। হবে না? দীর্ঘ। দীর্ঘ। ও, ম্যাম সেটা দূর বানানে দীর্ঘ, কিন্তু দূরদর্শনেও কি দীর্ঘ হবে? দূরদর্শনে তো হর্ষ হয়। এটা তো দূরই তো হচ্ছে, দূর থেকেই তো দর্শন হচ্ছে। দূরদর্শন, দূরে দয় দীর্ঘও হয়। আভ্যন্তরীণ না অভ্যন্তরীণ? আভ্যন্তরীণ। অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ। অ ভয়ে জফালা, আ হবে না। আর লাস্টে কি হবে, মূর্ধন্য না দন্তেন্য? মূর্ধন্য। দন্তের ন। মূর্ধন্য। মূর্ধন্য। এইভাবেই প্র্যাকটিস করতে হবে, মূর্ধন্য। তবে হবে। ম্যাম সারা জীবন কত ভুল লিখেছি এখন তাই বুঝতে পারছি। এইভাবে প্র্যাকটিস করতে হবে। এই নিয়মগুলো প্রত্যেকটা পড়ো, আবার পরের সপ্তাহে পরীক্ষা নিচ্ছি, তারপর দেখছি। এই নত্য বিধান আর সত্য বিধানটা আমি আবার পড়াবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিনকে শনিবার দিন, স্যাটারডেতে আমি বলয় গ্রাসটা যতটা সম্ভব এগিয়ে দেব। ওটা বাকি আছে, তো এবার রেডি করে দিতে হবে। বলয় গ্রাসটা যতটা সম্ভব এগোবো। আর আমাদের গল্প হয়েছে মোটে দুটো, একটা হয়েছে মহেশ, একটা হচ্ছে টিচার। এবারে মেঘ ও রৌদ্র, এটা পড়াবো। বড় আছে মেঘ ও রৌদ্র। বলয় গ্রাসটা একটু এগিয়ে দিই, তারপরে পড়াচ্ছি। আর এটা করব, ধর্মমঙ্গলটা শুরু করব ওটার সঙ্গে। ম্যাম চণ্ডীমঙ্গল থেকে একটা প্রশ্ন করেছিলেন, কাব্যের দ্বিতীয় অংশের নাম কি? গ্রন্থ উৎপত্তির কারণ, অষ্টমঙ্গলা, আত্মপরিচয়। ম্যাম বলছি এই অংশগুলো একটু পর পর বলে দেবেন, তাহলে একটু সিরিয়ালি লিখে নিতাম, কেমন হবে? এটা সুকুমার সেন যেটা বলেছেন, যে ওনার মুকুন্দ চক্রবর্তীর কাব্যে তিনি বলছেন যে কাব্যের যে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে যে আত্মপরিচয় ছিল ওটাতে। হ্যাঁ ম্যাম, আন্দাজে লিখেছিলাম, ঠিক হয়ে গেছে। আন্দাজে লিখো না, মাইনাস হয়ে যাবে ভুল লিখলে। ওই জন্য ম্যাম একটু পর পর অংশগুলো জানতে পারলে, যদি বলে প্রথম অংশ না বলে দ্বিতীয় অংশ এরকম যদি বলে, তখন তো লিখতে পারবো না। না, প্রথম অংশ ওইভাবে তো নেই। প্রথম যেটা ওনার কাব্যের মধ্যে পড়ে, যে যেটা হচ্ছে যে উনি যেটা বলে দিয়ে গেছেন, বা সবকটা অংশ তিনি বলেননি। মূলত তিনি বলতে চাইছেন যে প্রশ্নটা কি ছিল বলো, আমি বলছি। তিনি বলেছেন যে দ্বিতীয় অংশটা হচ্ছে আত্মপরিচয় অংশ, ঠিক আছে? লেখা ছিল যে কাব্যের দ্বিতীয় অংশের নাম কি?
হ্যাঁ, দ্বিতীয় অংশটা হচ্ছে আত্মপরিচয়, এটাই তিনি বলেছেন যে তার কাব্যের শেষে হচ্ছে বনিতা, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আত্মপরিচয় অংশ। এবং প্রথমের দিকে যেখানে তিনি প্রথম অংশটাকে তিনি বলছেন যে চণ্ডীমঙ্গলের প্রথম অংশ, যেটা হচ্ছে দেবখণ্ড আর কি, ঠিক আছে, যেখানে তিনি পৌরাণিক কাহিনীর অবতারণা করেছেন। তিনি বলেইছেন যে একদম প্রথমে যেখানে আমরা দেখছি পৌরাণিক কাহিনী, ওই দক্ষ কন্যা সতী, তারপরে হচ্ছে উমার যে ঘটনাটা, তারপরে হচ্ছে শিবের ঘটনা, ঠিক আছে, এই যে পুরো ঘটনাটা, সেই ঘটনাটা তিনি তার প্রথম খণ্ডে লিখেছেন, যেটাকে আমরা দেবখণ্ড বলে থাকি। হ্যাঁ ম্যাম, এগুলো তো দেবখণ্ড, আখেটিক খণ্ড, বণিক খণ্ড ছিল, কিন্তু এই অংশগুলো আর কি, যেমন গ্রন্থ উৎপত্তি, কারণ, আত্মপরিচয়, এগুলো তো আলাদা কোনো খণ্ডের অংশ না, না ওই না জন্য না, বুঝতে পারছি না। হ্যাঁ, ওটা ওইভাবেই করা আছে। আচ্ছা, কোন নদী পার হয়ে আরটা গেছিল? শিলাই। হুম। আর কোনো প্রশ্ন আটকায়নি তো? দামুন্না গ্রাম কোন নদীর তীরে অবস্থিত? ওটা রত্না। হুম। কবির জ্যেষ্ঠ পুত্র কে ছিলেন? ম্যাম ওটা মিশ্র দেখে আমি ভুল করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে কবির বললাম, ভুল বললাম, ওটা বিষয়টা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে উনি ওনার একরকম কাকার পরিচয় দিয়েছিলেন, আর একটা হচ্ছে বাবার পরিচয় দিয়েছিলেন, আর দাদার পরিচয় দিয়েছিলেন। দাদা বলতে ওখানে তার দাদার ওই মহামিশ্র জগন্নাথ, ওটা হচ্ছে তার আর কি কাকা, এই মানে বাবার কাকা আর কি, ঠিক আছে, হৃদয় মিশ্রের কাকা। কারণ তিনি বলছেন যে মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাতু মানে কাকা। কবিচন্দ্র হৃদয় নন্দন, কবিচন্দ্র হচ্ছে ওনার মানে দাদার যে মুকুন্দ চক্রবর্তী যে দাদা, তার হচ্ছে ওটা উপাধি ছিল, আসল নামটা জানা যায় না। হৃদয় নন্দন মানে হৃদয়ের পুত্র, নন্দন মানে পুত্র। তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই, বিরচিল শ্রীকবি কঙ্কন, ঠিক আছে, মানে ওই হৃদয় নন্দন অর্থাৎ কবিচন্দ্রের অনুজ ভাই, ছোট ভাই মুকুন্দ চক্রবর্তী, যে কিনা ওই শ্রীকবি কঙ্কন উপাধি নিয়ে তিনি চণ্ডীর আদেশ নিয়ে ওই কাব্যটি রচনা করেছেন, অভয়। এই হলো লাইন, ঠিক আছে। নেক্সট দিন বাকিটা দাও পরীক্ষা সানডেতে, আর আমি স্যাটারডেতে ক্লাস নেব, ঠিক আছে, স্যাটারডেতে ক্লাস নিই, তারপর আমি আবার বলে দিচ্ছি। গতকালের ক্লাসটা স্যাটারডেতে করাবো। আর কারোর কোনো প্রশ্ন আছে?